জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছে ক্রস ফায়ার। তেজস্বী যাদব এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন অখিলেশ যাদব। তিনি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি অভিযোগ করছে যে তাহলে মোদী নাড্ডার ক্ষেত্রে কেন বহিরাগত বিতর্ক। অন্যদিকে যোগী আদিত্যনাথ তিনি রাজ্যে এসেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলা সুরক্ষাকে যখন প্রশ্নের কাঠগড়ায় তুলছেন, সেই সময় হাতরাস থেকে আসছে হার হিম করা খবর। এই সমস্ত কিছু নিয়ে আজকে ক্রস ফায়ারে আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সৌরভ শিকদার, রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, রয়েছেন শিক্ষক বিজন সরকার, তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন শতরূপ ঘোষ। আমি যাবো এই প্রসঙ্গে আলোচনায়, তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। জিতেন্দ্র তিওয়ারি, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, যাকে নিয়ে জল্পনা মাস দুয়েক আগেও দানা বেঁধেছিল, সেই জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতেই যোগ দিতে চলেছেন এমনই খবর সূত্রের। আজই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। বৈদ্যবাটির সভায় যোগ দিচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি, এমনই খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো, ঈশান দেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঈশান, দেখো মৌপিয়াদি, তুমি যেমনটা বলেছিলে, জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা তো বেশ কিছুদিন ধরেই চলছিল। যখন শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছিলেন বিজেপিতে, মানে তৃণমূল ছেড়ে তখন তিনি দিয়েছেন এবং বিজেপিতে যোগ দেওয়ার সময়ের অপেক্ষা, সেই সময় তোমার মনে আছে নিশ্চয়ই একটি বৈঠক হয়েছিল সুনীল মণ্ডলের বাড়িতে এবং সেখানে জিতেন্দ্র তিওয়ারিকেও দেখা গিয়েছিল। পরে তার বিজেপিতে যোগদান আটকে যায়, দলের অন্দর থেকে কিছু আপত্তি উঠে। কিন্তু আজকে কি দুপুর থেকে আপার জমা তৈরি হয়েছে যে জিতেন্দ্র তিওয়ারি আজ বিজেপিতে যোগ দিচ্ছেন এবং হুগলির বৈদ্যবাটিতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের একটি জনসভা রয়েছে। সেই সভার মঞ্চেই আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পদ্মফুল আঁকা পতাকা দিলীপ ঘোষের হাত থেকে নিজের হাতে তুলে নেবেন, এমনটা বিজেপি সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রাজ্য বিজেপি সূত্রে শুধু নয়, বিজেপির জোনে যারা দায়িত্বপ্রাপ্ত নেতা তাদের তরফ থেকেও কিন্তু এই ইঙ্গিত মিলেছে যে জিতেন্দ্র তিওয়ারি আজকেই যোগদান করতে পারেন। এবং জিতেন্দ্র তিওয়ারি যদিও শেষ হয় বাধার মুখে পড়ে বাবুল সুপ্রিয় বা সন্তন বসুদের সমালোচনার মুখে পড়ে বিজেপিতে যোগ করতে পারেননি মাস দুয়েক আগে। তারপরে তিনি বলেছিলেন যে তৃণমূলেই তিনি থাকছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কিন্তু তারপরেও কিন্তু জল্পনা থামেনি। শোনা গিয়েছিল যে তৃণমূলে তার রিহ্যাবিলিটেশন ঠিক মতো হচ্ছে না, তিনি তৃণমূলে থাকবেন বললেও আগের সম্মান আর পুনরুদ্ধার হচ্ছে না এবং সে কারণে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগ রেখেই চলছেন। যে কোনো মুহূর্তে তিনি যোগদান করতে পারেন এবং নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই জল্পনা বাড়লো এবং আর কিছুক্ষণের অপেক্ষা, যদি সত্যিই তিনি যোগদান করেন তাহলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈদ্যবাটির সভায় দিলীপ ঘোষের হাত থেকে তাকে পতাকা নিতে দেখা যেতে পারে। তো ঈশান, এখানে আমার তোমার কাছে প্রশ্ন, যে জিতেন তিওয়ারিকে নিয়ে যখন জল্পনা দানা বাঁধছিল, প্রায় জিতেন তিওয়ারি তিনি বিজেপিতে জয়েন করবেন এরকম একটা পরিস্থিতিতে বাবুল সুপ্রিয় সহ একাধিক বিজেপি নেতা তাদের একটা আপত্তি এসেছিল এবং বাবুল সুপ্রিয় তিনি সোশ্যাল মিডিয়াতেই তার আপত্তি ব্যক্ত করেছিলেন। তারপর আজকে জিতেন্দ্র তিওয়ারির এই যোগদান, সেটা কতটা সিগনিফিকেন্ট? দেখো মৌপিয়াদি, এটা কিন্তু সত্যি খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ বাবুল সুপ্রিয় এবং সায়ন্তন বসু এই দুজন মূলত জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং এরপরে কিন্তু দলের অন্দরে সতর্কীকরণের একটা প্রক্রিয়া শুরু হয়। তুমি জানো যে সায়ন্তন বসুকে সেই সময় শোকজের মুখে পড়তে হয়েছিল এবং দলে কারা যোগদান করবেন কারা করবেন না সেই বিষয়ে সকলের মন্তব্য করার দরকার নেই। একেবারে শীর্ষ নেতৃত্বই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিছু বলার থাকলে দলের অন্দরে বলুন, বাইরে বলার কোনো প্রয়োজন নেই। এই বার্তা খোদ অমিত শাহের কাছ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাদের কাছে পৌঁছেছিল এবং তারপর থেকে কিন্তু সব স্তরের নেতারাই সতর্ক হয়ে যান। তিনি রাজ্য সভাপতি হন, কেন্দ্রীয় মন্ত্রী হন বা দলের রাজ্য সাধারণ সম্পাদক হন, সবাই সতর্ক হয়ে যান, এই ধরনের মন্তব্য এড়িয়ে চলতে থাকেন। এবং তার কিছুদিন পরেই কিন্তু বিজেপি সূত্রে যতটা জানা যাচ্ছে যে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় এবং আসলে শীর্ষ নেতৃত্বের বার্তা, অমিত শাহের বার্তা পাওয়ার পরে আর কারো বিষয় নিয়ে আপত্তি করার কোনো সাহস কেউ দেখাননি। এবং বিজেপি সূত্র যেভাবে এটাকে ব্যাখ্যা করছে যে আসলে এটা দলের শৃঙ্খলার সঙ্গে জড়িত একটা বিষয়, কাদেরকে অন্য দল থেকে দলে গ্রহণ করা হবে, কাদের জন্য দরজা খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত যখন কেন্দ্রীয় নেতৃত্ব নিচ্ছেন তখন আগ বাড়িয়ে অন্য কারো সে বিষয়ে মত প্রকাশ করার প্রয়োজন নেই। ঈশান, আপাতত তোমায় ধন্যবাদ। ঈশান দেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমাদের নজর থাকবে এদিকে নবান্নে তেজস্বী ফোনে অখিলেশ, 21-এর ভোটে মমতার পাশে থাকার বার্তা গো বলয়ের দুই নেতার। তাহলে শাহ নাড্ডায় প্রশ্ন, কেন তৃণমূলকে পাল্টা বহিরাগত খোঁজা বিজেপির?
বাংলায় দুয়ারে ভোট, বাম কংগ্রেস তৃণমূলের মতো চিরাচরিত দলগুলির পাশাপাশি এবার নবান্ন দখলের দৌড়ে প্রবলভাবে রয়েছে বিজেপিও। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির অনেকের কাছে যারা হিন্দি বলয়ের দল বলেই এতদিন পরিচিত ছিল, তাই বিজেপিকে আক্রমণ করতে বহিরাগত ইস্যুকে অস্ত্র করেছে তৃণমূল। ভোট প্রচারে আসা বিজেপির ভিন রাজ্যের নেতা মন্ত্রীদের গায়ে বহিরাগত তকমা সেঁটে দিতে তৎপর রাজ্যের শাসক দল। নির্বাচন আসলে তখন বাংলার কথা মনে পড়ে, বঙ্গাল, বাংলা বলতেও পারে না, বঙ্গাল, ভোটের জন্য কঙ্গাল। আমার বাড়ি তো কলকাতা, আমি তো বাংলার ভূমিপুত্র, আমি তো বহিরাগত নয়। বাংলায় বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন হিন্দি বলয়ের দু দলের দুই নেতা অখিলেশ ও তেজস্বী যাদব। কয়েকদিন আগেই মমতাকে ফোন করে পাশে থাকার আশ্বাস দেন অখিলেশ যাদব। বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে আসারও প্রতিশ্রুতি দেন সমাজবাদী পার্টির নেতা। সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। বিজেপিকে রুখতে মমতার পাশে দাঁড়ালো লালু পুত্র। जो हमारी ताकत बंगाल में है या जो बिहार के लोग यहाँ रहते हैं, हमारी जहाँ भी जरूरत पड़े हम ममता जी के साथ खड़े रहेंगे। দুই যাদব নেতার সমর্থনকে ইস্যু করেই শাসক দলকে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, তৃণমূল অখিলেশ তেজস্বীকে স্বাগত জানালে শান আড্ডায় সমস্যা কোথায়? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তারা যখন পশ্চিমবঙ্গে আসেন তখন তারা বহিরাগত। তাহলে এখন যারা সমাগত হচ্ছেন মুখ্যমন্ত্রীর দুয়ারে, তাদের সম্পর্কে উনি কি কথা বলবেন? বহিরাগত ইস্যুতে এতদিন বিজেপিকে নিশানা করত তৃণমূল, এবার ঘাসফুলের অস্ত্রেই তাদের বিদ্ধে চাইছে পদ্ম শিবির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি দেবাংশুর কাছে শুরুতে আসবো। দেবাংশু, যেখানে বহিরাগত অস্ত্রে এত শান দিচ্ছ তোমরা, সেই সময় দাঁড়িয়ে বিজেপির অভিযোগ যে যদি অমিত শাহ, জেপি নাড্ডারা বহিরাগত হন তাহলে অখিলেশ যাদব, তেজস্বী যাদব তারা সমর্থনের বার্তা দিচ্ছেন, তারা এখানে এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন, তারা বহিরাগত নন? দেখুন মৌপিয়াদি, আমার খুব ভালো লাগছে বিজেপিকে এই বহিরাগত ইস্যুতে এতটা অসহায় দেখে। মানে এই যে কাউন্টারগুলো বিজেপির নেতাকর্মীরা করছেন আর কি, এই যে অসহায়তা থেকে। আচ্ছা আমার একটা কথা বলুন তো, তেজস্বী যাদব বা অখিলেশ যাদব কি তারা বাংলায় ভোটে লড়ছেন? প্রথমত আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, নাকি তারা ভোটের ঠিক 2 মাস আগে এসে বাংলার বিভিন্ন মানুষের বাড়িতে ঢুকে পাত পেরে খেয়ে যাচ্ছেন? বহিরাগত আমরা কাদেরকে বলছি? আমায় বলুন তো, অখিলেশ যাদব অমিত শাহ বা জেপি নাড্ডাও ভোটে লড়বেন এখানের কোনো কনস্টিটিউয়েন্সি থেকে এমন এখনো অন্তত খবর পাওয়া যায় না। আমি বলছি তফাৎটা কোথায়? ভোটে লড়বেন না, কিন্তু তারা ঠিক করে দেবেন বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবে। অখিলেশ যাদব ঠিক করে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কে হবে। তেজস্বী যাদব ঠিক করে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে কেউ যদি সমর্থন দিতে চান, সমর্থনটা যে কেউ যে কাউকে দিতে পারেন। আমরা বহিরাগত কাদেরকে বলছি? আপনি জিজ্ঞাসা করুন তেজস্বী যাদবকে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছিলেন, তিনিও বলবেন জোড়াসাঁকো, তিনি শান্তিনিকেতন বলবেন না, কিন্তু সেটা জেপি নাড্ডারা জানেন না। আপনি জিজ্ঞাসা করুন সহজ পাঠ কার লেখা, আমার বিশ্বাস তিনি না জানলে বলবেন না, জানলে অন্তত পড়াশোনাটা করে বলবেন। আমরা কাদেরকে বলছি বহিরাগত? দেখুন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সুখে দুঃখে বিপদে মানুষের পাশে থাকে। মৌপিয়াদি, আমাদের সবার বাড়িতে না কিছু আত্মীয় হয়, দেখবেন বাড়িতে মা অসুস্থ হলো, বাবা অসুস্থ হলো, আসে না, বিপদ আপদ হলো আসে না, কিন্তু আপনি একবার ফোন করে বলুন আজকে না দারুণ রান্না করা হয়েছে, দেখবেন পুরো পরিবার সমেত চলে আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা হচ্ছেন এইরকম আত্মীয় যারা বিপদে আপদে থাকেন না, কিন্তু ভোটের আগে ভোট কুড়োতে এবং লোকের বাড়ি বাড়ি ঢুকে খাবার জন্য এসছেন। তাদেরকে যে খাবারটা খাওয়ানো হচ্ছে 900 টাকা দামের গ্যাস দিয়ে এবং 150 টাকা কিলো সরষের তেল দিয়ে। আমি দেবাংশুকে বলতে চাই মৌপিয়া, যে বাড়িতে যেরকম ওই বললেন না, তো বাড়িতে সেরকম আবার কিছু গার্জেনও থাকে, বাড়িতে চোর চামার ঢুকলে তাড়িয়েও দেয় এসে। এখন গরু চোর আর গরু খাদ্য চোর এক হয়েছে, তো সেটা ভালো, বাংলার মানুষ সেটা তো মেয়েতেই বোঝা যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে লেখে না এখন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় দল হতে গিয়ে সব জায়গাতে কীভাবে বুকে থাপ্পড় খেয়ে এসছেন সারা ভারত দেখেছে। সেই জন্যই বাইরে থেকে লোকজন এলে এনারা একটু রেগে যান যে আমাদের নেই তোমাদের কেন আছে, আমাদের নেই তোমাদের কেন আছে, আমাদের কেউ খেতে ডাকে না তোমাদের কেন ডাকে। তো সুতরাং এতে রাগ করার কিছু নেই, এতে রাগ করার কিছু নেই। সৌরভের কটাক্ষ যে কোট আনকোট গরু চোর গোখাদ্য চোর তারা এক হয়েছে বলে তারা
অভিযোগ করছেন। না আমি বলি মৌপিয়াদি, ওই যে বললেন না আমাদের কেউ খেতে ডাকে না, ওদের কেন ডাকে, আমাদের খেতে ডাকার দরকার নেই, আমাদের সরকার তো মানুষকে খাওয়ানোর দায়িত্বটা নিয়েছে, আমরা খেতে যাবো কেন? কিন্তু দেবাংশু, এই যে অবিজেপি ও কংগ্রেস দলগুলোকে নিয়ে জোটের চেষ্টা বা ফেডারেল ফ্রন্টের চেষ্টা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন নয়। আমরা দেখেছি আন্না হাজারাকে নিয়ে সবার দিনও কি হয়েছিল বেশ কয়েক বছর আগে, সেটাও যেমন স্মরণে রয়েছে। আবার 2019-এর আগেও 2019-এর আগেও ব্রিগেডে যে জোটের অবয়ব দেখা গিয়েছিল, সেটাও যে ফাইনালি রূপ পায়নি সেটাও দেখা গেছে। আমি এটাই আপনাকে বলছি, 2019-এর নির্বাচনটা লোকসভার নির্বাচন ছিল, যেটা দেশের নির্বাচন, প্রত্যেকটা রাজ্যের সম্মিলিত শক্তি দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। এটা বাংলার বিধানসভা নির্বাচন, এখানে বাংলার ভাগ্য নির্ধারণ বাংলার মাটির মানুষ করবে, বাইরে থেকে এসে কেউ ডিসাইড করে দেবে না। আমাদের কালচার বাইরে থেকে এসে কেউ ডিসাইড করে দেবে না। আমাদের কোন রাজ্যের কে রাজ্যটা আগামী দিনে চালাবে বাইরে থেকে কেউ ডিসাইড করে দেবে না। এবং বাংলার সংস্কৃতিকে প্রতিনিয়ত কেউ অপমান করবে না, বলবে না যে বাঙালি ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যায়, তারা সবাই ঝাড় দিতে যায়, বারে ডান্স করতে যায়। কেউ বলবে না বাঙালি মানেই দেশদ্রোহীদের গড়। কোন নেতা বলবে না আমি চিড়ে খাওয়া দেখে বুঝে গেছি বাংলাদেশি, যেখানে দিদি প্রত্যেককে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সমর্থনের বার্তা দিচ্ছেন। অখিলেশ যাদব তিনি ফোন করছেন, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? তেজস্বী যাদব এবং অখিলেশ যাদব যদি আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে নিজেদের নাম তুলে নিতে পারেন, সেক্ষেত্রে ওই দুটো ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পড়বে, তৃণমূল কংগ্রেসের দুটো ভোট বাড়বে। এর বাইরে আর কীভাবে দেখবো? আমি একটা কথা বলছি মৌপিয়াদি, তৃণমূলের অবস্থা হয়েছে এখন মরণকালে হরিণ নামের মতো। এই যে বহিরাগত করছে না, কেডি সিংকে ঝাড়খণ্ড থেকে মাঝপথে রিজাইন করিয়ে পশ্চিমবাংলায় এনে এমপি কে করেছিলেন আমাদের মনে আছে, আমরা ভুলে যাইনি। আজকে গোটা পশ্চিমবাংলা দেখতে পাচ্ছে, বা গোটা পশ্চিমবাংলা কেন বলবো, গোটা ভারতবর্ষেই দক্ষিণপন্থার সঙ্গে বামপন্থার একটা মুখোমুখি লড়াই হচ্ছে। বিজেপির এই একটা আপরাইজিং হয়েছে গোটা ভারতবর্ষে, তার পাল্টা জেএনইউ বলো কি টিকরি সীমান্তে বলো, দক্ষিণপন্থা বনাম বামপন্থার একটা লড়াই হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দল, যারা কিনা বেসিক্যালি একটা কর্মসূচি নির্ভর দল, যাদের কোনো আদর্শ সেই অর্থে কোনো এটা ডানপন্থী না বামপন্থী না কিপন্থী কোনো আদর্শ কোনো কালেই ঠিক ছিল না, আমরা দিদির অনুগামী তাই আমরা তৃণমূল কংগ্রেস করি, তারা একটা সংকটে পড়েছেন যে তারা দেখতে পাচ্ছেন যে জনগণ ক্রমশ পোলারাইজড হয়ে যাচ্ছে। কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, তারা হয় ডান দিকে যাচ্ছে অথবা বাঁ দিকে যাচ্ছে। এমতাবস্থায় কী দরকার? এমতাবস্থায় আমারও একটা আদর্শ দরকার। তুমি খেয়াল করে দেখবে মৌপিয়াদি, এই যে মমতা ব্যানার্জি এত বহিরাগত বাংলা সংস্কৃতি, জয় বাংলা এসব বলছেন, 2019-এর লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগে আজকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বলতে শুনেছেন? সঙ্গে একদম ফিট ইন করেন তো? আমার ধারণা খুব সম্ভবত আমি আপনার যে প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম তার সেই প্রশ্নটা এবং এই প্রশ্নটা এক নয়। আপনি কি তাহলে আপনার আগের প্রশ্নটা প্রত্যাহার করছেন? আপনি ঘোষণা করুন যে আপনার আগের প্রশ্নটা অপ্রাসঙ্গিক ছিল, প্রত্যাহার করছেন, তাহলে ওটাকে ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। আর যদি আমাকে একটা প্রশ্ন করেন তাহলে মৌপিয়াদি, জাগলারি দিয়ে প্রশ্ন এড়ানো যাবে না। শতরূপ, প্রশ্নটা ফেস করতে হবে, প্রশ্নটার উত্তর দিতে হবে না। কথার জাগলারি দিয়ে কিছু হাততালি করানো যেতে পারে, কিন্তু ভোটারদের কনফিডেন্স আদায় করা যাবে না। উত্তরটা দিতে হবে। শতরূপ, কথার জাগলারিটা ভালো পারো তুমি, আমিও অ্যাপ্রিশিয়েট করি, আমার শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্নটা ফেস করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। মৌপিয়াদি, কথার জাগলারি এই শব্দটা তুমি 4 বার ব্যবহার করলে, আর কি কয়েকবার ব্যবহার করবে তারপর আমি উত্তর দেবো, নাকি আমি এখনই উত্তর দেবো? আমি জানি কোন কথাটা কতবার ব্যবহার করতে হয় শতরূপ, আমার এটা দেখে খুব সেই হতাশ কাজটাই আমি লাগলো। করছি। আমার এই কারণে খুব হতাশ লাগলো, হতাশ লাগলো মৌপিয়াদি। আমিও তোমার প্রশ্নকে খুব সম্মান করি, উত্তর দিতে চাই। আমি তো তোমারই প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, আমি দেখলাম মাঝপথে তুমি তোমার প্রশ্নটাকে বাতিল করে দিলে। আমি ওই প্রশ্নটার উত্তর শেষ করব, তারপর আমি পরের প্রশ্নে যাব। আমাকে আমার উত্তরটা বলতে দিতে হবে। 2019 সালের লোকসভা ভোটের ফলাফল বেরোনোর আগের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেউ জয় বাংলা শুনিনি। বরং আমরা শুনেছিলাম উনি এখানে হিন্দি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করতে গিয়ে বলছেন যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, যা কিনা মিথ্যে কথা। উনি বলছেন যে এবার থেকে কর্পোরেশনের কাজে বিহার ইউপির লোকেদেরকে বেশি করে প্রাধান্য দেবো আমরা, যা কিনা করা যায় না, কোনো মুখ্যমন্ত্রীকে মানায় না। আজকে মরণকালে হরিণ নামের মতো, আমি কেন বলছি, যখন দেখলেন যে আদর্শের একটা সন্ধান চাই, তখন না আমি হতে পারবো দক্ষিণপন্থী, না হতে পারবো বামপন্থী, এখন জয় বাংলা বলে একটা লাইন ধরলেন। হলো 2 নম্বর, তোমার পরের যে প্রশ্নটার উত্তর আমি এড়াচ্ছি বলে তোমার ধারণা ছিল, আসলে আমি এড়াচ্ছিলাম না, তোমার প্রথম প্রশ্নটাকে সম্মান করছিলাম। এবার আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি তোমাকে। আইএসএফ এবং আমাদের আদর্শ যদি এক হতো, তাহলে আইএসএফ এবং সিপিআইএম একই দল হতো। কংগ্রেসের সঙ্গে আমাদের যদি আদর্শ এক হতো, তাহলে কংগ্রেস এবং সিপিআইএম একই দল হতো। ইনফ্যাক্ট ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম এর সব আদর্শ যদি অক্ষরে অক্ষরে মিলতো, তাহলে ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএম এক দল হতো। আমরা আলাদা দল, এই কারণে আমাদের সব আদর্শ এক নয়। আরজেডি বা সমাজবাদী পার্টিও তো একই দল নয়।
আমি তো বলিনি যে উনি দাবি করেছেন, না না না, আমি তো কখনো বলিনি যে উনি দাবি করেছেন। ওনার তো অধিকার রয়েছে আরজেডি এবং সমাজবাদী পার্টির সঙ্গে একটা যৌথ মঞ্চ করার, কে ওনাকে বারণ করেছে? তেমনই আমাদের অধিকার রয়েছে কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর সঙ্গে যৌথ মঞ্চ করার। এবং যেটা বলতে চাইছিলাম, শতরূপদা খুব সুন্দরভাবে বললো, কিন্তু এত বিচ্ছিরিভাবে জড়িয়ে নিজের গোলেই বলটা মেরে দিল, বুঝতে পারলো না। আমি যেটা স্পষ্টভাবে শতরূপদার প্রশ্নের উত্তর এবং মৌপিয়াদি আপনার প্রশ্ন আমাকে এবং শতরূপদাকে আমি খুব সহজভাবে বলতে চাই, আইএসএফ এর একটা নতুন গজিয়ে ওঠা দল, সেই দলটার জন্য অধীর চৌধুরীর বক্তব্য থেমে বিমানবাবু দুহাত তুলে আব্বাস সিদ্দিকির হাত ধরে রয়েছেন একদিকে দেখছি, আবার একদিকে এই অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব, যে তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কথা বললো, অথচ বলতে এগুলোর তো কোনো আদর্শ নেই, সেই তেজস্বী যাদব যার সাথে বিহার নির্বাচনে এই লেফট জোট করেছে, অথচ সেই লেফট জোট করার বেলা তাদের মনে হয়েছে যে আরজেডির একটা আদর্শ নির্দিষ্ট রয়েছে বিজেপি বিরোধী, যার জন্য তার সাথে যাওয়া যায়। অথচ এই দেবাংশু, শতরূপ দুজনের কাছেই আসবো। আমি বিজন বাবু এবং বিমল শঙ্কর বাবু রয়েছেন, তাদের কাছেও যাবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরিলাম বিরতির পর। আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, যে প্রশ্নটা বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে যে অমিত শাহ নাড্ডাকে নিয়ে তাহলে সমস্যা কোথায়, যদি তেজস্বী যাদব বা মুলায়ম পুত্রের সহযোগিতা সেটা এতটা স্বাগত, এতটা কাম্য হতে পারে? না, প্রশ্নটা কি একদম ভিত্তিহীন বলা যাবে? তার কারণ এখানে এই যে বহিরাগতর ভাবনাটা নিয়ে আসা হয়েছিল, ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল, একজন পুরনো সাংবাদিক হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে ন্যারেটিভটা একটা বড় অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি, কারণ এই বহিরাগত তত্ত্বটা কোথাও একটা চাপিয়ে দেওয়া হচ্ছিল। একটু আগে যেটা সৌরভ বলল তার কথাতেও বলি, তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচন কমিশনের খাতায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখনও পর্যন্ত অল ইন্ডিয়া কথাটা ওরা লেখে। ফলে অল ইন্ডিয়া কথাটা লেখার পরে অন্য দলের যদি সর্বভারতীয় নেতারা আসে, তাহলে বহিরাগত তকমা মারাটা সেটা কিন্তু কিছুটা নিজের দলের ভাবনা চিন্তারই বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু নির্বাচনের আগে তারা এটা করেছে, এটা নির্বাচন তো বড় দায়, সেই দায়ে করতে হয়েছে, কিন্তু কোথাও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা আমি একটা স্মরণ করিয়ে দিই, এই মুলায়ম সিং যাদব বা লালু প্রসাদ যাদব রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন কিন্তু বাপ ঘনিষ্ঠ ছিলেন এবং বামেরা ওদের পাশে দাঁড়িয়েছে। তার ফল কী হয়েছে সে অন্য আলোচ্য বিষয়, সেই আলোচনায় আমি যাবো না। শুধু একটা ঘটনার উল্লেখ করি, সেটা হচ্ছে প্রণব মুখার্জির নাম যখন রাষ্ট্রপতি হিসেবে কংগ্রেস তুলেছে, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুলায়ম সিং যাদবের ব্যক্তিগত বৈঠক হয়েছিল। সেখানে ঠিক করা হয়েছিল যে প্রণব মুখার্জিকে সমর্থন করা হবে না, বরং সমর্থন করা হবে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে। তাকে অনুরোধ করা হলো দাঁড়াতে, তিনি দাঁড়াতে অস্বীকার করলেন এবং ঠিক তার পরের দিনই মুলায়ম সিং যাদব ঠিক 90 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন, একদম যে 90 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন যে না না, আমি কিন্তু প্রণব দাকেই সমর্থন করব। ফলে এই যে রাজনৈতিক দলগুলো তাদের এখানে ডেকে এনে হয়তো হিন্দি ভাষাভাষী মানুষদের মধ্যে কোথাও একটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। লাইনটা আমি শেষ করি, লাইনটা শেষ করি। আসলে তৃণমূল কংগ্রেস কিন্তু ইটস এন ডিপ ক্রাইসিস। ফলে এই যে ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য প্রতিটি ভোট ইম্পর্টেন্ট। যদি হিন্দিভাষীদের কিছু ভোট পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না যে বাংলাভাষী, বাংলায় যারা বসবাস করে হিন্দিভাষী, তাদের ওপর এদের বিরাট কিছু প্রভাব আছে বলে আমি অন্তত মনে করি। এটা নিখাতি ভোটের অঙ্ক, হিন্দিভাষী ভোটের অঙ্ক না, এটাকে এইভাবে দেখার দরকার নেই বলে আমি মনে করি। এখানে অন্য রাজ্য থেকে বহু মানুষ বাস করেন, কারো জন্ম এখানে, বহু রাজ্যের মানুষ আছেন যারা এই রাজ্যে বাস করেন, কিন্তু প্রশ্নটা কাদেরকে বলা হচ্ছে আসলে বহিরাগত, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 ফুট 2 ইঞ্চির একজন 65 বছরের নারীকে আটকাতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ডেলি প্যাসেঞ্জার বানিয়ে ছাড়ার মতো অবস্থা হয়েছে। এবং আসার পরে বাংলার সংস্কৃতিকে আমার সংস্কৃতি এটা প্রমাণ করতে গিয়ে প্রতি পদে যখন সংস্কৃতির লজ্জা দেয়, বাংলা ভুল উচ্চারণ করে, যখন বোলপুরে দেখা যায় অমিত শাহের জুতোর নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকে, তখন মনে হয় বহিরাগত, তখন মনে হয় বিবেকানন্দ ঠাকুর বলে, যখন তখন মনে হয় এরা সত্যি বাংলা সংস্কৃতিকে অপমান করার জন্য আসছে। আসল কথাটা পরিষ্কার করে বলা ভালো, গুজরাটে যখন ট্রাম্প এসেছিলেন, সেই ট্রাম্প আসার সময় গুজরাট মডেলের কথা বলেন, কিন্তু দেওয়াল দিয়ে এত উন্নয়নের লজ্জা ঢাকতে হয়েছিল, দেওয়াল তুলতে হয়েছিল। এখানে অখিলেশ যাদব আসেননি, এসেছেন তেজস্বী যাদব, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দেওয়াল তুলতে হয়নি। এখানে উন্নয়নটা সবাই দেখতে পায়, এই মোদিও দেখতে পান, অমিত শাহও দেখতে পান, জেপি নাড্ডাও দেখতে পান, তেজস্বী যাদবও দেখতে পান। আসলে
গুজরাট অবধি যেতে হবে না, ভিআইপি রোড দিয়ে গেলেই বোঝা যাবে দেওয়াল তুলে কি ঢাকার চেষ্টা করা হয়। সেটা কথা না, সেটা মানুষ যাক, যারা ভিআইপি রোড দিয়ে রোজ যাতায়াত করে তারা দেখেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সংস্কৃতির কথা বলছো, ডহর বাবু বারবার বানিয়ে দেন একজন নতুন বিপ্লবী, বানিয়ে দেন মুখ্যমন্ত্রী, সেটাও আমরা রোজ শুনি। আর বাংলার সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে না বিজন দা। আরে বাবা, মমতা ব্যানার্জি কিরকম বিজেপির প্রতিনিধি সৌরভদার কাছে আছে, একটা প্রশ্ন আছে, তুমি এমনি খুব ভালো বলে, এই প্রশ্নটা একটু বলে দেবে। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ তো বহিরাগত নন তোমাদের হিসাবে, তাহলে এই নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়ে বলেছিলেন আপকি বা ট্রাম্প সরকার, তখন আমাকে একটুখানি এটা বুঝিয়ে বলবে, মানে আমেরিকান নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিকাটা ঠিক কতদূর ছিল? দেখো, আমেরিকান নির্বাচনে নরেন্দ্র মোদীর কি সংস্কৃতি নিয়ে অনেক কথা বললে আমার উত্তরটা শোনো। সর্বনাশ করলো। আরে বাবা, ঠিক আছে, খুব ভালো কথা, তোমরা 10 বছর ধরে বাংলা সর্বনাশ করেছো। শোনো, তোমরা 10 বছর ধরে বাংলা সর্বনাশ করেছো, বাংলা বলে হবে না। কিন্তু লজ্জা থাকলে স্বীকার করো। আমি বিজয় দেবাংশু আসবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরিলাম বিরতির পর। একটু আগে আলোচনাতেও যে কথা হচ্ছিল যে লড়াইটা বাংলা ও বাঙালির, কিন্তু এই লড়াইয়ে অবাঙালি ভোটও বড় ফ্যাক্টর। দুয়ারে ভোট, তৃণমূল বলছে বাংলা নিজের মেয়েকেই চায়। কোনায় কোনায় বাংলা নিজের মেয়েকেই চায়। বিজেপির দাবি তারা ক্ষমতা এলে ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। यहाँ का मुख्यमंत्री बंगाल में जन्मा हुआ, बंगाल में पड़ा हुआ यहाँ का भूमिपुत्र ही बनेगा। 21-এর ভোটে যুযুধান দুপক্ষই মুখে বাংলা এবং বাঙালির তত্ত্বে অনড়। বাংলার মনীষীদের নিয়েও চলছে দড়ি টানাটানি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের অবাঙালি ভোটেও তীক্ষ্ণ নজর রয়েছে বিজেপি ও তৃণমূলের। পরিসংখ্যান বলছে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে অন্তত 50টি আসনে হিন্দি ভাষীদের আধিপত্য। 2011 জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় 64 লক্ষ হিন্দিভাষী ভোটার। শেষ জনগণনা অনুযায়ী কলকাতার ভোটারদের প্রায় 51% অবাঙালি। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও পাঞ্জাবি, গুজরাতি, বিহারি ভোটারদের আধিপত্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অবাঙালি ভোট নিজেদের দিকে টানতেই তেজস্বী যাদব, অখিলেশ যাদবদের মতো হিন্দি বলয়ের নেতাদের পাশে চাইছেন মমতা। একই লক্ষ্যে একের পর এক ভিন রাজ্যের নেতাকে প্রচারে নামাচ্ছে বিজেপিও। তাহলে কি অবাঙালি ভোট যার, নবান্ন তার? অবাঙালিদের হাতেই বাংলার ভোট ভাগ্য? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টা এর ধারে কাছেও নয়। বাংলার ভোটে বাঙালিরাই শেষ কথা। তবে নবান্ন দখলের লড়াইয়ে অবাঙালি ভোট নিঃসন্দেহে একটা বড় ফ্যাক্টর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি এখানে বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, যেটা মোটামুটি ভাবে একটা রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বিশ্লেষণ রয়েছে, একটা অবজারভেশন রয়েছে রাদার, যে অবাঙালি ভোটারদের মধ্যে বিজেপির একটা বড় প্রভাব রয়েছে। সেই জায়গাটাকে কোথাও কাউন্টার করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং দুপক্ষের কাছেই, তৃণমূলের কাছে যেমন এটা কাউন্টার করা অত্যন্ত জরুরি, আবার বিজেপির কাছেও সেই ভোটটা ধরে রাখা খুব জরুরি। এই জন্যই কি আমরা এই ধরনের ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছি? আমি একটা কথা বলি মৌপিয়া, আমার যা পলিটিক্যাল অবজারভেশন, সেটা যদি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির খুব বেশি দূর যাওয়ার দরকার নেই, বিগত 20 বা 25 বছর আমরা দেখি, তাতে সব অবাঙালিরা যদি এই বিজেপিকে ভোট দিয়ে দিত, তাহলে অন্তত বিজেপিকে প্রথম আসন জেতার জন্য উত্তর 24 পরগনা যেতে হতো না। সব অবাঙালি ভোটার এমনটা নয়, কিন্তু সম্প্রতি তো একটা প্রবণতা অনেকে মনে করছেন। আমি তো একটু রাজনীতি চর্চা করি, সেইখান থেকেই বলি, বড় বাজারের কিছু অঞ্চলে বিজেপির ডেফিনেটলি একটা প্রভাব ছিল, কিন্তু অবাঙালিদের ওপর আগেকার বাম নেতাদের যথেষ্ট প্রভাব ছিল। আপনার ভুলে যাচ্ছেন কেন সুভাষ চক্রবর্তীর কথা? ভোটের আগে তিনি অবাঙালিদের দিয়ে
বিভিন্ন মিটিং করতেন, প্রচুর অবাঙালি আসতো। ফলে অবাঙালি সবাই ঢেলে বিজেপিকে সমর্থন করেছে তা নয়, তবে হ্যাঁ বড়বাজার বা এইসব আমি বলিনি, শত্রুপ একটু বলেন, বড়বাজারের বা এই অঞ্চলের কিছু অঞ্চলে ডেফিনেটলি বিজেপির একটা প্রভাব ছিল যখন বিজেপি এখানে বিস্তার লাভ করেনি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি বাংলায় বিস্তার লাভ করেছে বিভিন্ন অঞ্চলে, তার নানা রাজনৈতিক কারণ আছে। মবির, আমি জাস্ট দুটো কথা বলছি, খুব অল্প সময় নিচ্ছি আমি। প্রথম কথা হচ্ছে, দেবাংশু এর আগে যেটা বললো আরজেডিকে আদর্শহীন দল আমরা কখনো বলিনি। ডেফিনেটলি আরজেডির একটা স্ট্রং অ্যান্টি বিজেপি আদর্শ আছে, সেটাই ইতিহাস বলে। ইনফ্যাক্ট বাবরি ধ্বংসের পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন, তখনও লালু প্রসাদ বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাই দেবাংশু, তুমি যদি সত্যি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে চাও, আরজেডির নির্বাচনী চিহ্ন হচ্ছে হ্যারিকেন। তুমি খুব দেবাংশু প্লিজ ইন্টারাপ্ট করো না, দেবাংশু ইন্টারাপ্ট করো না, আমি তোমায় ইন্টারাপ্ট করবো না ভাই, আমিও ইন্টারাপ্ট করবো না, আমিও ইন্টারাপ্ট করবো না, দেবাংশু আমিও ইন্টারাপ্ট করবো না, তুমি প্লিজ একটু বিহেভ করো। তোমরা গালাগালি করছো তোমাদের নেতা, তোমাদের বামফ্রন্টের সরকার একটু চেষ্টা করো, সভাপতিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। আমি তোমায় অনুরোধ করছি, তুমি ওকে বারণ করো। এইভাবে আমরা সবাই বাইরে আছি, তাহলে আমরা কেউই আলোচনা করতে পারবো না। এক্ষেত্রে আমরা কেউই আলোচনা করতে পারবো না, একটু সুস্থতা মেনটেন করো, আমরা সবাই দূরে দূরে আছি। তাই তোমায় বলছি দেবাংশু, আরজেডির ইলেকশন সিম্বল তুমি জানো হ্যারিকেন, এবারের ভোটে তোমাদের হাতে হ্যারিকেন ধরিয়ে দেবো, তুমি তৃণমূল ছেড়ে আরজেডি চলে যাও। দুই, আমি একটা কথা বলছি মৌপিয়াদি, এই আলোচনাটায় তুমি খুব আন্তরিকভাবে প্লিজ এটা শোনার চেষ্টা করো। দেখো, আমার খুব খারাপ লাগছে এই জিনিসটা, একটা জিনিসই একজন সাধারণ নাগরিক হিসেবে। দেখো, দুটো দল ক্ষমতায় আছে, তো দুটো দলই কিন্তু কোনো পজিটিভ কথা বলে মানুষের কাছে ভোট চাইতে পারছে না, যে আপনার জীবনে এই ভালো হবে তাই আমাদেরকে ভোট দিন। এ বলছে মুসলমান আপনার সর্বনাশ করেছে, মুসলমানের বিরুদ্ধে আমাদের ভোট দিন। আর এরা বলছে বিহারি ইউপির লোক আপনার সর্বনাশ করেছে, বিহারি ইউপিদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিন। এটা একদম একদম দেখুন, শতরূপদা এখানে একটা কিছু তো অবশ্যই স্বাভাবিকভাবে কিছু বক্তব্য রাখতে হবে। এখন তৃণমূলের বিরুদ্ধে কিছু না থাকলেও শতরূপদাকে খুঁচিয়ে না বললে কিছু করার নেই। আমার বক্তব্যটা হচ্ছে, বারবার করে ইন্টারাপ্ট করি, তোমার কেমন লাগবে? আমার বক্তব্যটা যেটা হচ্ছে, তুমি বলছো এবার যদি আমি তোমার 10 বার করে ইন্টারাপ্ট করি, তোমার বলতে ভালো লাগবে? শুরুতে একটা প্যাকেজের মধ্যে দেখালেন বলছিলাম যে এই অসভ্যতাটা করো না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছে, আমরা কিন্তু বহিরাগতের কথা, তুমি যে আরজেডি বলছো, আরজেডি যখন বিজেপিকে জেলে ঢুকিয়েছিল এনকারবানিকে, তখন মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিল, এটা মানছো তো? ভোটারের কথা আমাদের কাছে অবাঙালি ভোটার দরকারই নয়। সুতরাং দেখলে কোনো অসুবিধা হয় না বললে, এটা করো না। আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। আমি আসবো দেবাংশু, শতরূপ, দেবাংশু, শতরূপ দুজনের কাছেই আসবো প্লিজ। আমি এক সেকেন্ড আসবো, আমি একটু বিজন সরকারের কাছে যাব। বিজন বাবু, এই প্রশ্নটাও তো উঠবে যে তাহলে কি গোটাটাই ভাগাভাগির ভোট? একদিকে ধর্মীয় মেরুকরণ, অন্যদিকে ভাষা ভিত্তিক মেরুকরণ, তার উপর ব্যাংক করছে রাজনৈতিক দলগুলো। দেখুন, পুরো ভারতবর্ষ জুড়ে এই মেরুকরণের রাজনীতি কিন্তু এই সময় বেশি করে দেখা যাচ্ছে। বাংলার এবারের নির্বাচনে মেরুকরণের রাজনীতি খুব প্রকট হয়ে পড়েছে যখন বিজেপি এখানে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসার পরে ধর্মীয়ভাবে মেরুকরণ এবং পরবর্তীকালে ভাষার মেরুকরণ এটা বেশি করে চোখে পড়ছে। অর্থাৎ সৌরভ, বিজেপি এর জন্য দায়ী, বিজনের বক্তব্য। বিজনদাদের কাছে আর কোনো রাস্তা নেই, যার জন্য যখন বলছে কোনো কথা উত্তর না হলে বিজনদা আর দেবাংশু একসাথে অসভ্যতা করছে। আমি তখন যে প্রশ্নটা উত্তর দিতে গেলাম, উত্তর শোনার সৎসাহস নেই। তো শতরূপ একটু আগে বললো, মাঝখানে কেন আপনারা টপকে পড়েন সবকিছুতে? ট্রাম্পের উত্তরটা দাও, জিজ্ঞাসা করলেছিলাম। টপকে পড়েন কেন? আমি কি ট্রাম্পের ভোটার নাকি? আমি বাংলার ভোটার, আমি বাংলার কথা বলবো। মোদি ট্রাম্পের ভোটার, সৌরভ। মোদি ট্রাম্পের ভোটার। মোদি কি ট্রাম্পের ভোটার ছিল? ওদের মুশকিল হচ্ছে যে এখন আর কিছু না পেরে বহিরাগত বলে এখন গিয়ে সেই তেজস্বী যাদবকে ধরে নিয়ে আসতে হচ্ছে। যে তেজস্বী যাদবের সঙ্গে জোট করতে গেছিলে, তোমাদের ছেড়ে দিয়ে বামের হাত ধরেছিল, যে রাজ্যে ভোট ধরেছিল, আমাদের কাউকে আনতে হয় না। আমরা ভোটারদের ভোট ব্যাংকই ভাবি না। আমি আসবো প্লিজ, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা কাজের উপর ভোট চাই দাদা, আমাদের কোনো ধর্ম ভাষার আলাদা করে লোক লাগে না। অবতারণা এই মুহূর্তে আমরা করতে চলেছি। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও বঙ্গ রাজনীতির ময়দানে আজকে এলেন এবং গাজলের সভা থেকে তিনি এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। কি বললেন যোগী আদিত্যনাথ, শুনুন। और मैं यही पूछना चाहता हूं टीएमसी की सरकार से कि आपको राम भक्तों पर तो कोई रहम नहीं,
लेकिन बंगाल के अंदर अराजकता पैदा करने वाले लोगों के साथ आखिर टीएमसी की कौन सी दोस्ती और कौन सी गठबंधन है जिसके कारण वह बंगाल की पूरी व्यवस्था को बदलने पर उतारू हो गए हैं। ये आत्मघाती कदम बंगाल की धरती से क्यों? এর পাশাপাশি মহিলা সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন যোগী আদিত্যনাথ এবং যেদিন তিনি এই প্রসঙ্গে সোচ্চার হচ্ছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই দিন হাথরাস থেকে আরও একটি ঘটনার খবর আসছে যে 2018-র এক যৌন নির্যাতনের ঘটনায় যে মূল অভিযুক্ত সে জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করেছে। আর এই বিষয়কে হাতিয়ার করেই পরপর টুইট তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী সাংসদের পক্ষ থেকে। আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেলেন যোগী আদিত্যনাথ। দিদি, যোগী আদিত্যনাথ নারী নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখছে, এটার একই রকম একটা দৃষ্টি হতে পারে ধরুন আশারাম বাপু কোনো গার্লস হোস্টেলের চেয়ারম্যান আর কি। আমি যেটা বলতে চাইছি, খুব স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশে রোজ আমরা ঘটনা শুনছি, হাতরাসের মতো ঘটনা, যেখানে মেরুদণ্ড ভেঙে জিপ কেটে 5 দিন হসপিটালে ফেলে রেখে চিকিৎসা না করে মা বাবার চোখের সামনে পেট্রোল দিয়ে মেয়ের দেহ জ্বালিয়ে দেওয়া হয়। কিংবা যেখানে আমরা দেখি, দেখুন আবার আপনি ঢুকছেন, আপনি ঢুকছেন, আরে আপনি নরেন্দ্র মোদী নন যে আমেরিকায় ট্রাম্পের প্রচারে ঢুকছেন। আমি দেবাংশু, আমি যেটা বলছি যে যোগী আদিত্যনাথ বাংলায় এসে আরো বেশি করে প্রচার করুন, দরকার হলে আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। উনি যদি আমার বাড়ির পাশেও প্রচার করতে চান, আমি যোগী বাবুকে ইনভাইট করছি, এসে করুন। কারণ উনি যে যে জায়গায় ভাষণ দেবেন সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। যোগী আদিত্যনাথ যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন, মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, সেই সময় হাতরাস থেকে এরকম হারহিম করা ঘটনার খবর আসছে এবং সময় নেয়নি তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়ের পরপর টুইট। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বলছেন যে এ রাজ্যে অরাজকতা চলছে, মহিলাদের সুরক্ষা প্রশ্নের মুখে। এই অভিযোগগুলো তো আপনারাও বিভিন্ন সময় তোলেন। এই অভিযোগ তুলি এবং তোলার মতো ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায়, কিন্তু কথাটা আজকে বলছে কি যোগী আদিত্যনাথ। একটা কথা মনে করাই মৌপিয়াদি, বিজেপির একজন নেতা এই যোগী আদিত্যনাথকে মঞ্চে দাঁড় করিয়ে রেখে যোগী আদিত্যনাথের সামনে দাঁড়িয়ে এই কথা বলেছিল, মৃত মুসলিম মহিলাদের মৃতদেহ কবর খুঁড়ে বার করে আমরা মৃতদেহকে ধর্ষণ করব। সেই কথা শুনে হাততালি দিচ্ছিল এই যোগী আদিত্যনাথ। আমি আনঅ্যাপোলজেটিক্যালি এই কথাটা বলছি, এর জন্য আমার বিরুদ্ধে মামলা হলে হবে। এই যোগী আদিত্যনাথের মতো লোকেরা হচ্ছে পোটেনশিয়াল রেপিস্ট। আই এম রিপিটিং দ্য টার্ম, দিস পিপল আর পোটেনশিয়াল রেপিস্ট, যারা মৃতদেহকে তুলে এনে ধর্ষণ করার হুমকি দেয়, তারা অন্য রাজ্যে গিয়ে আজকে এই কথা বলছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছো, কিন্তু সে মুখ্যমন্ত্রী, এটা আমার কাছে আগে নয়। এই কথা মুখ্যমন্ত্রী হোক, প্রধান, আমি এই কারণেই বললাম, দরকার হলে ইউপি পুলিশ আমার নামে মামলা করুক, আমাকে এখান থেকে গ্রেফতার করে তুলে নিয়ে যাক। তোমার নামে ইউপি পুলিশ মামলা করে তোমাকে কোনো গুরুত্ব দেবে না। তোমার নামে ইউপি পুলিশ মামলা করে, আরে ভাই এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা বলে বামেদের প্রাসঙ্গিকতা বাড়ানো যাবে না। এই কথা অপ্রাসঙ্গিক কথা বলে বামেদের প্রাসঙ্গিকতা বাড়ানো যাবে না। মৃতদেহকে ধর্ষণ করবে, আরে জ্যোতি বসু তো বলেছিল মহিলাদের রেপ হয়, জ্যোতি বসু তো বলেছিল বারতলা নিয়ে, জ্যোতি বসু তো বলেছিল না ঘটনা রোজ হয়। আরে জ্যোতি বসু তো বলেছিল, আরে জ্যোতি বসু বলেছিল বানতলার মতো ঘটনা রোজ হয়। বিজয় সেতুতে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছিলে তোমরা, তোমাদের বামপন্থীদের কাছে জ্ঞান শুনতে হবে। আরে তোমরা নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তুমি কাছে আসবো, এক সেকেন্ড প্লিজ। বিমল বাবু, সত্যি কি যোগী আদিত্যনাথ তিনি বাংলায় এসে নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলা নিয়ে শিক্ষা দিচ্ছেন, এটা খুব গ্রহণযোগ্য? আসবো সৌরভ প্লিজ। মুখ্যমন্ত্রীর নামে কথা বলতে পারে না। সৌরভ প্লিজ, শতরূপ প্লিজ। আমি আবার বলছি আদিত্যনাথ পোটেনশিয়াল রেপিস্ট, আমি অন এয়ার চেয়ে নেব বিমল শঙ্কর বাবুকে। বিমল শঙ্কর বাবু, আমি একটা কথা বলি, একজন রাজ্যের কুকুরের জাত,
একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যে এই ধরনের কথা বলছে আমি তার তীব্র নিন্দা করছি এবং তার প্রতি ঘৃণা জানাচ্ছি। পরিষ্কার বলছি, আমি তার প্রতি ঘৃণা প্রকাশ করছি। এবং আমি তো পরিষ্কার বলছি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলাটা খুব সুস্থ রুচির পরিচায়ক নয়। এখন কেউ যদি মনে করে আমি এইটা বলে আমার রুচি দেখাবো, সে দেখাতেই পারে, কিন্তু এই ধরনের তর্কে আমি যাব না, কারণ এগুলো একটা সুস্থ রুচির বিষয় নয়। দেখুন, উত্তরপ্রদেশে গত যে ঘটনা ঘটেছে সেটা অন্যায় এবং আমি মনে করি পুলিশ তার ব্যবস্থা নেবে। হাথরাসে যেটা ঘটেছিল, পুলিশ শুধু ব্যবস্থা নেয়নি, সেখানে প্রশাসনের যারা শঙ্কর বাবু, হাথরাসে কি ঘটেছে? হাথরাসেই 2018 মামলায় অভিযুক্ত, 2018 যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত, সে জামিনে বেরিয়ে নির্যাতিতার বাবাকে খুন করেছে গুলি করে। আমি এই ঘটনা আবার বলছি, এই ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এবং পুলিশ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বাংলায় এসে আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে তিনি এখানে শিক্ষা দেবেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দ্য অ্যাপ্রোচ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সেটা গুরুত্বপূর্ণ। এখানে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখছে, অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাটা কি, সেটা আপনি বিচার করুন। আপনি যদি মনে করেন যোগী আদিত্যনাথ, এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব জিতেন্দ্র তিওয়ারি, তিনি বিজেপিতে যোগ দিলেন বৈদ্যবাটিতে। সেখানে দিলীপ ঘোষের সভায় জিতেন্দ্র তিওয়ারি, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি বিজেপিতে যোগ দিলেন। যে জল্পনা কল্পনা চলছিল তার অবসান এবং বৈদ্যবাটিতে জিতেন্দ্র তিওয়ারি তিনি বিজেপিতে যোগ দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। গত মাস দুয়েক ধরে এই জল্পনা চলছিল। বেসুর ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডলদের যে বৈঠক হয় সেই বৈঠকেও উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, যদিও সেই দফায় শেষ অবধি তিনি যোগ দেননি এবং বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু তাদের আপত্তি ছিল জিতেন্দ্র তিওয়ারির ব্যাপারে। কাজেই সেক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারির যোগদান সেটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাকে বোঝানোর চেষ্টা করা হয় এবং যখন মনে করা হচ্ছিল যে জিতেন্দ্র তিওয়ারি তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন, আবার তাকে নিয়ে জল্পনা শুরু হয় এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, জিতেন্দ্র তিওয়ারি তিনি আজই বিজেপিতে যোগ দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দেবাংশুর কাছে একটু চলে যাই এই প্রসঙ্গে। ছবি দেখতে দেখতেই দেবাংশু, বিধায়কদের ধরলে একটা খুব চলতি কথা যে আরো একটা উইকেট পড়লো তোমাদের। না না না, আমাদের উইকেট এভাবে পড়ে না, জানেন তো। আমি ভাবছি বিজেপি তার 78 নম্বর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পেলো আর কি। না, আমি বলছি বাবুল বাবু তো বলেছিলেন যে আসানসোলের মানুষ মেনে নেবে না, তো এখন আমি বাবুল বাবুর কাছে শুনতে চাই আসানসোলের মানুষ কি মেনে নেবে, এটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপিতে যোগদান করলেন। একটা কথা আমি বলি, আপনারা সংবাদ মাধ্যম এতদিন বলতেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, বা বিরোধী দলের লোকেরাও বলতো। এখন দেখুন, ল্যাম্পপোস্ট যখন এতগুলো, তো ল্যাম্পপোস্ট যদি দুই একটা পড়ে যায়, কালকে ঢালাই হয়ে নতুন ল্যাম্পপোস্ট চলে আসবে। পোস্ট আমাদের আছে, তাই ঘরে ঘরে আলো জ্বলবে, চিন্তা করবেন না। এই জিতেন্দ্র তিওয়ারিকে কিছুদিন আগেই সর্বভারতীয় মুখপত্র করা হয়েছিল তৃণমূল কংগ্রেসে। আমরা বিশ্বাস করি তো লোক। আরে দেবাংশু, তোমার প্রবলেম কি? তুমি যখন বলছিলে আমি তো শুনছিলাম, অন্যের কথা শোনো না। বাবা, আগের বাড়ি দাদা যোগীকে নিয়ে যখন বলছিলাম আপনি ঢুকে পড়েছিলেন। তোমার মমতা ব্যানার্জিকে কেউ পার্সোনালি গালাগালি দিলে তুমি শুনতে বসে, তুমি শুনতে, তোমার আমি ব্যক্তিগত স্তরে নিয়ে যাবেন না, প্লিজ এই তর্কটা ব্যক্তিগত স্তরে নিয়ে যাবেন না। জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, মানে ইনসিডেন্টলি আমি আসানসোলের অবজারভার, এবং আসানসোলে যেটা হচ্ছে যে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে তো একটা তৃণমূল কংগ্রেসের সংগঠন ওখানে দাঁড় করিয়েছে, তাতে জিতেন্দ্র তিওয়ারির অবদান নেই এই কথা ওর বড় শত্রুও বলতে পারবে না। আমাদের দলে যেটা দল সিদ্ধান্ত নেয় সেটা সবাইকে মানতে হয়। বাবুল দাও মানবে, আমিও মানবো, সায়ন্তন দাও মানবে। আজকে তোমাদের দল মানে কি? মেরুদণ্ড, আরে বামপন্থীরা নেই, পশ্চিমবাংলার এবারের ভোটে তিনটে পক্ষ লড়াই করছে। একদিকে বাম কংগ্রেস আইএসএফ জোট, একদিকে তৃণমূল কংগ্রেস, আর একদিকে প্রাক্তন তৃণমূল কংগ্রেস। প্রাক্তন তৃণমূল কংগ্রেসদেরকে কেউ কেউ এই বাংলায় বিজেপি বলে। পশ্চিমবাংলায় তিনটে পক্ষ, তৃণমূলকে শুভেন্দু অধিকারীর হাত শক্ত হচ্ছে, দিলীপ ঘোষের হাতটা কেটে যাচ্ছে, এটাই বেশি বোঝা যাচ্ছে। এখানেই শেষ করতে হচ্ছে, আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।